তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম সেটা হচ্ছে দায়রা আদালতের অনুসন্ধান ক্ষমতা, অনুসন্ধানের একটা আদেশ দেওয়ার ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ কি বলছি, ধরেন ম্যাজিস্ট্রেটের, আমি একটা মামলা করলাম, আমার মামলাটা ম্যাজিস্ট্রেট এই সত্যতা না পাওয়ার কারণে বা যে কোনো কারণে হোক, সেটা ম্যাজিস্ট্রেট নালিশটা কি করে দিল, 203 ধারায় খারিজ করে দিল। ঠিক আছে? তাহলে জি স্যার। 202 ধারায় একটা ইয়ে পাঠায় না, তদন্ত যে কোনো করবো। একটা তদন্তের জন্য পাঠায় না? ওখানে যদি হুম। সত্যতা না পাইয়া যদি রিপোর্ট আসে, তাহলে ম্যাজিস্ট্রেট যদি আমার নালিশটা খারিজ করে দেয়, তাহলে সেখানে আমি সংক্ষুব্ধ হইলাম। ঠিক আছে? অথবা যে কোনো একটা অর্ডার এগেনস্টে নালিশ যদি খারিজ করে দেয়, তাহলে সেটার এগেনস্টে আপনাকে কি করতে হবে, ওই আদেশের এগেনস্টে রিভিশন করতে আপনাকে হয়েছে। রিভিশন করতে হবে। রিভিশন করতে হবে প্রথমত কোন জায়গায়? দায়রাতে। দায়রা দাঁড়াতে দায়রা স্যার। আদালতে না গিয়ে কি আপনি সরাসরি হাইকোর্টে রিভিশনে যাইতে পারবেন? না স্যার, না স্টেপ স্যার। গুলো তো পালন করতে হবে স্যার। হ্যাঁ। দায়রার পরে যা হাইকোর্ট। জি। স্যার আচ্ছা, স্টেপ। তাহলে দায়রাতে রিভিশন করলেন, ওকে। আচ্ছা, এখন আরেকটা সিনারিও দেখি। ধরেন আপনি একটা মামলা করলেন, সিআর মামলা, কিন্তু সিআর মামলা করার সময় আপনাকে 10 টাকার একটা প্রসেস ফি দিতে হয়। আপনার মামলাটা খারিজ করে দিল কোর্ট প্রসেস ফি না দেওয়ার কারণে। তাহলে আপনি সংক্ষুব্ধ না? জি স্যার। তাহলে আপনি কি করবেন? রিভিশন করবো স্যার। রিভিশন করবেন। তাহলে রিভিশন কোর্টের একটা অনুসন্ধান আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে স্যার। হ্যাঁ। আছে স্যার। যদি নালিশ খারিজ হয়, তাহলে নালিশ খারিজ হওয়ার সাথে সাথে এখানে এই আপনার অভিযুক্ত যে, ওনার একটা অব্যাহতি সম্পর্কে বা আরো একটা অনুসন্ধান করার জন্য কি দিতে পারে, কোর্ট একটা আদেশ দিতে অনুসন্ধানের আদেশ আদেশ দিতে দিতে পারে। পারে। কোন ধারা অনুযায়ী? 436 স্যার। 436। ভেরি গুড। এবার হাইকোর্টের রিভিশন ক্ষমতা কোথায় বলা আছে? 439। রিভিশন ক্ষমতার মধ্যে কি কি কথা বলা আছে একটু পড়েন সবাই মনোযোগ দিয়া। 439টা একটু পড়েন। ওকে, পড়ছেন সবাই? জি স্যার। এরপরে এরপরে আরেকটা কাজ করেন, 439-এর কটাও একটু পড়ে ফেলেন একসাথে, তাহলে সুবিধা হবে, আপনাদের বুঝার সুবিধা হবে। 439-এর সাথে 439-এর এ বা ক, এটা একটু মিলিয়ে পড়েন। এই সুমাইয়া, আসসালামু আপনি দেরি আলাইকুম স্যার। করেন কেন? সুমাইয়া। স্যার আজকে তো আমি বাসা থেকে আসছি, আমি জানি না যে এখনই ক্লাস নিচ্ছেন, আমি ভাবছি ও যে আচ্ছা। আর ও আচ্ছা একটু আচ্ছা দেরি। আচ্ছা আচ্ছা। যাক, খুব একটা মিস করেন নাই, সমস্যা নাই, বাকিটা আপনি ইয়ে করে সুযোগ পাবেন, ওকে। ঠিক আছে স্যার। স্যার কত পড়তেছি এখন আমরা? 439 রিভিশন আমরা পড়তেছি। রিভিশন আমরা প্রথম একটু আগে রিভিশনের ক্রিমিনাল রিভিশন এবং সিভিল রিভিশন দুইটার মধ্যে আগে বেসিক পার্থক্যটা আমরা করে ফেলছি। বেসিক পার্থক্য করার পরে আমরা রিভিশন শুরু করলাম।
প্রথমত নথি তলব করলাম। নথি তলবের ক্ষেত্রে আমরা বললাম তিনটি কারণে এলসিআর বা নথি তলব করতে পারে দায়রা আদালত, অর্থাৎ রিভিশন আদালত। সেটা হচ্ছে দ্বন্দ্বের বৈধতা, নির্ভুলতা এবং সঠিকতা যাচাই করার জন্য। এটা একটা কথা আমরা পড়ছি 435-এ। নথিটা তলব করার সাথে কেন করে, এটা কারণটা আমরা দেখলাম। আর 436-এ আসিয়া ধরেন 203 ধারায় যদি ম্যাজিস্ট্রেট যদি নালিশ খারিজ করে, অথবা 204-3 অনুযায়ী যদি নালিশ খারিজ করে, তাহলে সেই ক্ষেত্রে যদি দায়রা আদালতে যদি অর্ডার এগেনস্টে যদি কেউ রিভিশন করে, তাহলে দায়রা আদালত ওই ম্যাজিস্ট্রেটের অর্ডারের এগেনস্টে যে সংক্ষুব্ধ ব্যক্তি দায়রা আদালতে গেছে, দায়রা আদালত সেখানে কি করতে পারে, দায়রা আদালত ওই আপনার এই এটাকে একটা অনুসন্ধানের জন্য একটা আদেশ দিতে পারে, যে দুইটা কারণে কি কারণে নালিশটা খারিজ করছেন, অথবা এটা আরেকটু আপনি এটা অনুসন্ধান করে একটু দেখেন যে কেন নালিশটা খারিজ করছেন। এই এক ধরনের ডাইরেকশনটা দিতে পারে। এটা সুপারভিশন মানে সুপারভাইজারি একটা পাওয়ার সে এক্সারসাইজ করতে পারে। এই অনুসন্ধানের আদেশটা দায়রা আদালত এটা দিতে পারে। ওকে, এটা 436-এ দিতে পারে। এখন আমরা 439-এ হাইকোর্টের ক্ষমতা কি, রিভিশনের ক্ষমতা কি, এবং 439-এর এতে দায়রা আদালতের রিভিশনের ক্ষমতা কি, এটা আমরা এখন একটু দেখতেছি। ওকে, 1 মিনিট একটু দেখে ওকে। ফেলেছ। হুম। আসেন, এবার সবাই তো অনেক পড়ছেন তাই না? ভেরি গুড, আসেন। লেটস স্টার্ট। হু ইজ গোয়িং টু কিক অফ? কে শুরু করতে যাচ্ছে? কে বলবেন আমাকে? চারশো স্যার উনচল্লিশে সংক্ষেপে বলবো। সংক্ষেপে বলবেন, হ্যাঁ ভেরি জি গুড, স্যার। সংক্ষেপে বলেন। হাইকোর্ট বিভাগের রিভিশনাল ক্ষমতা হলো স্যার 6টি। একটা একে হ্যাঁ, একে বলে 429-এ তলবের ক্ষমতা। সেকেন্ড হইলো আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ। তৃতীয় হইলো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সাজার ক্ষেত্রে। চতুর্থ হইলো খালাসের সিদ্ধান্ত দণ্ডাদেশে পরিবর্তন করা যাবে না। আপিল না করলে রিভিশন করা যাবে না। পাশে ছয় হইলো আসামি কর্তৃক কারণ দর্শানোর অধিক। আর এইখানে হইলো যে পুলিশের যেটা বলা হইলো যে এই সংক্ষেপে বলতে গেলে হাইকোর্ট বিভাগের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে দায়রা যদি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 439-3-এ বলা আছে মামলা হস্তান্তরের ক্ষেত্রে। এটাই স্যার। এখন ভিতরে পড়তে গেলে তো অনেক সময় লাগবে স্যার, বলবো স্যার। না না, এইটাই চমৎকার, এটাই চমৎকার। এবার আমি একটু এমসিকিউটা একটু ভাগ করে দিই আপনাদের। সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা বলে দণ্ড বৃদ্ধি করতে পারবেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বৃদ্ধি করতে পারবেন স্যার। ভেরি গুড, এটা একটা এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ, রিভিশনে এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারকগণ যখন তাদের অভিমত যদি সমানভাবে বিভক্ত হয়, তাহলে মামলাটা কিভাবে নিষ্পত্তি করবে? এটা 2 নম্বর এমসিকিউ। স্যার কোন কোন উপধারাতে আছে, 2-এ? না, আমরা একেই আছি। স্যার ওই যে 429-এর যে ইয়াটা আছে, সমান সংখ্যক বিভক্ত হলে তৃতীয় কোনো এক, বিচারকের কাছে যাবে সেটা জি, জি, সেইভাবে চারশো করবে। উনত্রিশে ব্যাক করেন। 429-এ ব্যাক করেন মেহরবানি করে। সবাই কি বলা আছে 429-এ কি বলা আছে?
বলেন স্যার, 29-এ ব্যাক করছেন? জি স্যার। আপিল যদি আদালতের সব বিচারকগণ সমানভাবে বিভক্ত সমসংখ্যায় হইলে তাহলে কি করবে? অপর একজন বিচারকের কাছে ওই যে ইয়েটা পেশ করবে স্যার। ভেরি গুড, অপর একজনের কাছে পাঠাবে। আর আচ্ছা, তাহলে প্রথম এমসিকিউ কি গেল? হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা বলে দণ্ড বৃদ্ধি করতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে পারবে স্যার। পারবে স্যার। ইয়েস। 2 নম্বর এমসিকিউ, যদি রিভিশনে এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারকগণ যদি তাদের অভিমতের যদি সমানভাবে যদি ভাগ হয়ে যায়, তাহলে মামলাটি রিভিশন কোর্ট কোন ধারা বলে নিষ্পত্তি করবে, কোন আইন বলে? আপিল 429 আপিলের আপিলের ক্ষমতা সম্পন্ন ধারা 429 ধারার বলে এটা পদ্ধতিতে নিষ্পত্তি করে পদ্ধতিতে এটা কি করবে? নিষ্পত্তি করবে। দুই নিষ্পত্তি নম্বর করবে স্যার। এমসিকিউ বলো। ভেরি গুড। 3 নম্বর এমসিকিউ, আসামিকে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যদি দেওয়া না হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে না স্যার। যাবে না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। কোথায় বলা আছে? যাবে না। 439-এর 2 উপধারাতে বলা আছে। ভেরি গুড, দুই। ভেরি গুড। এটা গেল 3 নম্বর এমসিকিউ, ঠিক আছে। 4 নম্বর এমসিকিউ, 3 নম্বর থেকে কোন এমসিকিউ বের করা যায় কিনা দেখেন তো, 3 উপধারা থেকে। এখান থেকে এমসিকিউ হচ্ছে, মূল আদালত যে দণ্ড দিতে পারে, রিভিশন আদালত তার অধিক দণ্ড দিতে পারবে না। এটা আমরা কিন্তু আগেও পড়ে আসছি। কোথায় পড়ে আসছি? কে বলতে পারবেন আমাকে এই প্রশ্নের উত্তরটা? আমরা এর প্রিভিয়াস ক্লাসে আমরা এটা পড়ে আসছিলাম, প্রিভিয়াস ক্লাসে, যে দণ্ড দানকারী আদালত যে দণ্ড দিতে পারে, আপিল আপিলে এসে ওই মূল আদালত যে দণ্ড দিতে পারে তার অধিক দণ্ড দিতে পারবে না। এটা আমরা কিন্তু আগের লেকচারে আমরা পড়ে আসছি। 423-এ স্যার। ভেরি 423-এ বলা গুড, আছে স্যার। অসাধারণ অ্যান্সার। কোনো সন্দেহ নাই এখানে যে অ্যান্সার সঠিক হয়েছে, কোনো সন্দেহ নাই যে সঠিক অ্যান্সার দিয়েছে। ভেরি গুড। তার মানে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে, যে দণ্ড দিতে পারে, রিভিশন কোর্ট আইসা এর বেশি দণ্ড দিতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট যে দণ্ড দিছে, আপিল কোর্ট আইসা ওই মূল দণ্ডের বাইরে গিয়ে আর দণ্ড দিতে পারবে না। আমরা উদাহরণ পারবে না। দিয়েছিলাম 323 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত দণ্ড দিয়েছে মাত্র 2 বছর, আপিল আদালত এসে দণ্ড দিতে পারবে মাত্র 1 বছর বাড়াইয়া, যেহেতু আর মূল শাস্তি কত বছর? 3 বছর। তাহলে সে মূল নিম্ন আদালত দিচ্ছে 2 বছর। 3 তাহলে আর বছর বাকি স্যার। আছে 1 বছর দেওয়ার মতো উচ্চ আদালতের ক্ষমতা আছে। উচ্চ আদালত যদি চায় তাকে 3 বছর দিতে পারবে, মূল দণ্ড যতটুকু। কিন্তু 3 বছরের উপরে গিয়া এক অংশ সে বর্ধিত করতে পারবে না। এই কথাটা আমরা 423 পড়ে আসছি। আর এখন আমরা রিভিশনেরও সেম কথা, রিভিশনেরও কি কথা? সেম কথা, সেম বিষয়, সেম কথা স্যার। সেম বিষয়, দণ্ড বাড়াইতে পারবে না, মূল কোর্ট যতটুকু দণ্ড দিতে পারে এতটুকু দিতে পারবে। ভেরি গুড। তাহলে এখান থেকেও একটা এমসিকিউ নিলাম। কত নম্বর এমসিকিউ চলতেছে এখন সিরিয়ালি? চার চার 5 স্যার। নম্বর। ভেরি গুড। 4 চার এরপরে নম্বর স্যার। এরপরে 5 স্যার। নম্বর এমসিকিউ দেখেন তাহলে। খালাসের অভিমতকে দণ্ডের অভিমতে পরিবর্তন করার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খালাসকে দণ্ডে রূপান্তর করা, কার কথা পড়তেছি এখন? হাইকোর্টের কথা। হাইকোর্টের রিভিশন যে ক্ষমতা। ব্যক্তিকে খেলা হাই খালাসের অভিমতকে দণ্ডের অভিমতে পরিবর্তন করার, অথবা 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 অর দায়রা জজ কর্তৃক 439-এর ক ধারার অধীনে প্রদত্ত আদেশ বিষয়ে রিভিশন কোন কার্যক্রম গ্রহণ করিবার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে বলিয়া এই দ্বারাই কোনো কিছু মনে করা হইবে না। এখন খালাসের অভিমতকে দণ্ডে রূপান্তর করতে পারবে কিনা, সংক্ষেপে এতটুকুই অ্যান্সার, বাকিটা আর লাগবে না।
খালাসকে দণ্ডে রূপান্তর করতে পারবে কিনা রিভিশন কোর্ট? পারবে না। সবাই কই? স্যার জি পারবে না। স্যার, পারবে না স্যার। খালাসের সিদ্ধান্তকে দণ্ডে পরিণত করতে পারবে না হাইকোর্ট। তাহলে খালাসের অভিমতকে দণ্ডে পরিবর্তন করতে পারবে নাকি পারবে না? পারবে না পারবে না। স্যার। পারবে না স্যার। কেন বলছিল পারবে? তাহলে খালাসকে আর দণ্ড দিতে পারবে না রিভিশন কোর্ট। ভেরি গুড। আচ্ছা, এটা কত নম্বর এমসিকিউ গুলো? এখানে একটা এমসিকিউ। 5 নাম্বার হলো স্যার। আচ্ছা, এবার 6 নম্বর এমসিকিউ দেখি আমরা। যে ক্ষেত্রে এই বিধির অধীনে আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয় নাই, সেই ক্ষেত্রে যে পক্ষ আপিল দায়ের করতে পারতো সে পক্ষের প্রস্তাব রিভিশন আকারে কোনো কার্যক্রম গ্রহণ করে। আপিল, এটার মানে কি? এটা কে বুঝাইতে পারবেন? শাহিন ছাড়া অন্য কেউ বুঝাইতে পারবেন? স্যার এই যে এটা তো আপিলেই বলা আছে যে আপিলের ক্ষেত্রে যেখানে আপিল চলে সেখানে যদি আপিলটা না করা হয় তাহলে সেখানে আর কি রিভিশন রিভিশনও করা যাবে না। ভেরি গুড। আপিল করা না গেলে আপিল করা যায় কিন্তু আপ- আপিল করেন নাই, তাহলে আর রিভিশন তাহলে করতে পারবো না স্যার। ভেরি গুড। হ্যাঁ, এখানে এটা কত নম্বর এমসিকিউ চলে? স্যার এটা 6। 6 নাম্বার। এবার 6 নম্বরে আসেন। এই দ্বারা যাই থাকুক না কেন কোন দণ্ডিত ব্যক্তিকে কেন তাহার দণ্ড বৃদ্ধি করা হইবে না ও কারণ দর্শাবার সুযোগ প্রদান করা হইলে উক্ত কারণ দর্শাবার সময় সে তাহার দণ্ডের বিরুদ্ধে কারণ দর্শাইতে অধিকারী হবে। তার মানে একটা শোকজ দেওয়ার অধিকার আছে, এতটুকুই। এতটুকু, এটা একটা শোকজ, এতটুকুই। তাহলে এবার আমাকে 6 জন 6টা এমসিকিউ বলবেন। 1 নম্বর, সুমাইয়া 1 নম্বর এমসিকিউ আপনি শুরু করেন। ইউ হ্যাভ টু স্যার আমি স্টার্ট। বুঝছি স্যার আমার একটু আচ্ছা, কে শুরু করবেন তাহলে 1 নম্বর এমসিকিউ? স্যার হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা বলে দণ্ড বৃদ্ধি করতে পারবেন না, এটা 1 নাম্বার এমসিকিউ। সবাই দণ্ড বৃদ্ধি দণ্ড বৃদ্ধি করতে পারবে নাকি পারবে না? পারবে পারবে না স্যার, স্যার। পারবে হ্যাঁ, পারবে পারবে স্যার। পারবে। হাইকোর্ট পারবে স্যার, ডিভিশন পারবে পারবে ডিভিশন ক্ষমতা স্যার ও সরি, পারবে পারবে স্যার। স্যার, পারবে পারবে। পারবে। ম্যানিকা, থ্যাংক ইউ। যাক, অবশেষে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন। যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরে যদি রিভিশন এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারকগণ যদি তাদের সমানভাবে যদি অভিমত বিভক্ত হয়ে যায় তাহলে মামলাটি কোন আইন অনুযায়ী বা কোন পদ্ধতিতে এটা নিষ্পত্তি করবেন? এটা 429 429 ধারায় অনুযায়ী উল্লেখিত। স্যার। ভেরি ও গুড। 429 অনুযায়ী। 429। এটা কোন জায়গায় আমরা পড়ে আসছিলাম? আপিলে নাকি রিভিশনে নাকি কোন আপিলে স্যার। জায়গায়? আপিলে স্যার, আপিলে। আপিলে। আপিলে স্যার। ভেরি গুড। এরপরে এমসিকিউ বলবেন মুক্তি আপু, আপনি বলেন। 3 নাম্বার এমসিকিউ ছিল, আসামি আত্মপক্ষ সমর্থনে নিজে বা উকিলের মাধ্যমে তার বক্তব্য পেশের সুযোগ না পাইলে এই ধারায় তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। একটু মানে বইয়ের ভাষা আসামিকে, হয়ে গেছে, আমরা বইয়ের না ভাষায় বলবো হ্যাঁ, না, এক মানে কথায় বলবো। আসামিকে হ্যাঁ, আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। যাবে আমরা না। বইয়ের ভাষাটা একটু চেষ্টা করবো একটু অ্যাভয়েড করতে। ওকে, আমরা আমাদের নিজস্ব ভাষায়, প্রয়োজন আপনার আঞ্চলিক ভাষায় বললেও আমি আরো খুশি হবো। তার মানে আমার ভাষায় আপনাকে বুঝতে হবে, আপনার ভাষা দিয়ে আপনাকে বুঝতে হবে। ওকে, এরপরে এমসিকিউ একজন আমাকে অ্যাসিস্ট করেন, কে বলতে পারবেন প্লিজ? প্রথম শ্রেণীর স্যার আমি বলি, প্রথম হ্যাঁ, শ্রেণীর মেয়ে সে যে দণ্ড দেবে আদালত তার চেয়ে বেশি দণ্ড দিতে পারবে না স্যার। এটা আমরা আপিলের ক্ষেত্রে সেম পড়ে আসছি। কোন ধারায় পড়ে আসছিলাম? জি স্যার। 423। 423-এ। 423 ভেরি স্যার। গুড। 423 স্যার। এরপরের এমসিকিউ বা বকুল বকুল তো হঠাৎ হঠাৎ বারুদের মতো জ্বলে উঠে, দেখি একটু জ্বলে উঠেন তো বকুল। এরপর এমসিকিউ বলেন। স্যার, খালাসের সিদ্ধান্তকে দণ্ডাদেশের পরিবর্তন করা যাবে না।
অবশ্যই 5 নম্বর। হয়েছে, চমৎকার, আসলেই তো জলে উঠছেন আপনি, দেখছেন আমি তো ঠিকই বলছিলাম। ভেরি গুড, এক্সেলেন্ট। এটাই একটা এমসিকিউ। এর পরেরটাতে কে বলতে পারবেন এমসিকিউ? তো 6 নম্বর, আপিল না করলে রিভিশনের ক্ষমতা করা যাবে না। কারণ যেখানে দর্শক আপিল করার আপিল না না রিভিশন যেখানে আপিল করার কথা ছিল আপিল করা হয় নাই সেখানে আর হ্যাঁ, রিভিশন করা যাবে না। জি, যেটাতে এখানে আপিল রিভিশন করার করা সুযোগ যাবে ছিল, না। কথা ছিল না, কথা ছিল, ছিল আরে কথা তো অনেক কথা কিছুই ছিল থাকে, কথা কথা না, আপিল আপিল করার সুযোগ আপিল ছিল করার কিন্তু সুযোগ ছিল, আপিল করে নাই। আপিল করা করা হয় হয়নি, নাই সেখানে তাহলে সেই রিভিশন ক্ষেত্রে করা আর যাবে না। রিভিশন চলবে করা যাবে করা না। যাবে না। না। ভেরি গুড। আচ্ছা, দায়রা আদালত নিয়ে আর কষ্ট করে কি করবো? হাইকোর্টের যে পাওয়ার দায়রা আদালতে সেম পাওয়ার, শুধুমাত্র একটা কথা বলতে হবে, হাইকোর্ট যদি রিভিশনে কোনো আদেশ দিয়ে দেয় সেটা চূড়ান্ত, দ্যাটস ইট। ৪৩৯-এর একটাই এমসিকিউ, দুইটা ধারা, ধারা অনুযায়ী একটা, আর রিভিশন আদালত যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে সেকেন্ড রিভিশনের কোনো বিধান ক্রিমিনালে আছে নাকি নাই? নাই, নাই নাই। স্যার। তাহলে ওই নাই। আপনারা দুইটা চার্ট করে লিখছেন না, একদিকে সিভিল রিভিশন একদিকে ক্রিমিনাল রিভিশন, তাহলে এখন জি ওই স্যার। যে নিচে ক্রিমিনাল রিভিশনের নিচে লিখে দেন সিভিল ডিভিশনও তো সেকেন্ড ডিভিশন করছেন, আপনারা লিখছেন না ১১৫-১, ১১৫-২, 15 ১১৫-৩, ১১৫-৪, চারটা সেকেন্ড ডিভিশন করা যায়। কিন্তু আপনি এখন এদিকে লেখেন ক্রিমিনালে সেকেন্ড ডিভিশন করা যায় না। এবং প্রথম ডিভিশন কোর্ট যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তার মানে দায়রা আদালত যদি সিদ্ধান্ত দিয়ে দেয় রিভিশনে, তাহলে আপনার হাইকোর্টে যাওয়ার আর কোনো সুযোগ নেই। নেই। নাই। ভেরি গুড, এই তো চমৎকার। তাহলে রিভিশনের ক্ষেত্রে সোফার আমরা কয়টা এমসিকিউ পেলাম? আর এটাই আমি বুঝাইতে পারি না চারটা যে স্যার, ক্রিমিনালের ক্ষমতা নাই। সাতটা স্যার। হ্যাঁ, ক্রিমিনালের সেকেন্ড ডিভিশনের কোনো ইয়ে নাই, সুযোগ নেই। বকুল, থ্যাংক ইউ, হ্যাঁ, ভেরি গুড, রাইট। ওই যে প্রথমে বুঝাইতে পারি নাই। জি, না, এখন আমরা বুঝতে পারছি, আশা করি সবাই মিলে বুঝছি আমরা এখন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে রিভিশন আদালতে ধরেন আপনি একটা রিভিশন করলেন, ফর এক্সাম্পল আপনি আহ, দায়রা আদালতে একটা রিভিশন করলেন। এখন রিভিশনে আপনার বক্তব্যটা কোর্ট শুনতে বাধ্য কিনা? বাধ্য আপনি স্যার। আপনি অ্যাডভোকেট, আপনার না স্যার, বাধ্য শুনানি নয় স্যার, বা- বাধ্য না। ভেরি বাধ্য গুড। নয়। হ্যাঁ, তার মানে এটা কোর্টের বিবেচনামূলক ক্ষমতা, কোর্ট ইচ্ছা করলে শুনতেও পারে আপনার বক্তব্য, ইচ্ছা করলে শুনতে অনেক নাও না পারে। শুনতে পারে। কোথায় বলা আছে? তার মানে তার মানে রিভিশন বিবেচনামূলক 440 ক্ষমতা। হ্যাঁ, কত? বিবেচনামূলক ক্ষমতা, রাইট। রিভিশন হলো কোর্টের বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা ইংরেজিতে এটাকে কি বলে? ডিসক্রিশনারি পাওয়ার। ভেরি গুড। ইচ্ছাধীন নাকি? ইচ্ছাধীন, ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি ডিসক্রিশনারি পাওয়ার, পাওয়ার। এটা ইচ্ছাধীন ক্ষমতা, বিবেচনাধীন ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা আমরা কোন জায়গায় গেলে এটা পড়বো বেশি? এসআর একটে শুনি। এসআর একটি বিশ্লেষণ কি? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কত সালের আইন? 1877 সাল। 1877 সাল। ভেরি গুড। এখানে আমরা পড়বো ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা, এগুলো আমরা ওখানে পড়বো না? জি জি স্যার। স্যার। ভেরি গুড। তো আপনাদের ব্রেন তো অনেক বেশি জাগ্রত দেখা যায়, অনেক বেশি সজাগ, অসাধারণ, এক্সেলেন্ট। আবার বকা দেওয়ার সময় বকা দেওয়া হবে। আচ্ছা, 400 তাহলে এটা ইচ্ছাধীন ক্ষমতা, পক্ষগণের বক্তব্য রিভিশন কোর্ট শুনবে কি শুনবে না, এইটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিসক্রিশনারি পাওয়ার। এটা কোন ধারায় বলা আছে? 440 স্যার। ভেরি গুড। এবার আমাকে স্যার আরেকটা এখন প্রশ্নের যদি অ্যান্সার। স্যার একটু বলি স্যার একটু হ্যাঁ, বলি এখন যদি আদালত যদি রিভিশনটা যদি না শুনলো তাহলে কি করবে তখন সংক্ষুব্ধ ব্যক্তিটা? না, কিছুই করতে পারবেন না, এটা তো শুনতে বাধ্য না, তবে শুনে, তবে কোর্ট শুনে। আমরা আমরা যতদিন পর্যন্ত রিভিশন করছি, যতগুলো মামলা করছি, প্রত্যেকটা মামলাতেই কোর্ট বলছে যে বলেন আপনার মানে আপনি কোন সেই গ্রাউন্ডসে ক্ষেত্রে রিভিশনটা করছেন। সেই ক্ষেত্রে তখন সংক্ষুব্ধ ব্যক্তি কি করবে না, তাহলে কিচ্ছু কি করার নাই, করার আছে? কিচ্ছু করার নাই, আইনি সুযোগ দেয় নাই, আপনি কোত্থেকে পাবেন এই সুযোগ? না, সুযোগ দেয়। আহ,
আচ্ছা। এবার আসেন, আপিল ও রিভিশন একসাথে দুইটা নিষ্পত্তি করতে, ও আরেকটা কথা, রিভিশনের তামাদি মেয়াদ কত? রিভিশন কতদিনের মধ্যে করতে হবে? 90 দিন 90 স্যার। দিনের মধ্যে স্যার। 90 এতদিন দিন কেন? স্যার। এতদিন কেন? আপনারা এত দয়ালু হচ্ছেন কেন? এত এই তো স্যার, দয়ালু এটা হওয়ার নিয়েই তো কারণ রিভিশন কি করা সব, আপনার? যাবে এটা নিয়েই তো লেগে যায়, হাইকোর্ট 30 দিন, বিভাগে 60 দিন, 60 90 দিন দিন, স্যার। এটা নিয়েই তো লেগে, এগুলো তো এটাই আমি তো ক্লিয়ার রিভিশন সবকিছু করছিলাম, লাগাই হাইকোর্ট এটা দিচ্ছে। তো বিভাগে আমি 60 ক্লিয়ার দিনে করা করছিলাম। যাবে আর দায়রা জজে 30 দিন স্যার। কি? স্যার হাইকোর্ট বিভাগে 60 দিনে করা যাবে, 60 দিনের মধ্যে, আর দায়রা জজ 30 দিনের মধ্যে করতে হবে। হ্যাঁ, দায়রা 30 আর হাইকোর্ট হ্যাঁ, 60। 60 দিন। আচ্ছা, আপিলে কতদিন ক্রিমিনাল মামলায়? আপিলে 60 দিন, দায়রা জজ। আর হাইকোর্ট 90 দিন। আপনারা আমাকে, ইউ আর আর স্যার ডিসঅ্যাপয়েন্টিং মি স্যার রিপিটেডলি, আপনারা হ্যাঁ বারবার স্যার আমাকে হতাশ করতেছেন, এটা তো হওয়ার কথা ছিল না। আর স্যার একই একই সেম স্যার, একবারে সেম স্যার। মানে রিভিশনে যা, আপিলও তা একবারে সেম। মানে সেম? কোনো 19-20 নাই। না, সেম। কোনো 19-20 নাই। তো কেন আপনারা জি স্যার। ফ্লাকচুয়েট করতেছেন, একবার এদিকে হাঁটেন একবার ওইদিকে হাঁটেন, কেন কয়? স্যার এটা হইলো যে স্যার অনুচ্ছেদ 154 ধারায় বলা আছে দায়রা জজ হ্যাঁ, আদালতে আপিল করতে হবে 30 দিনের মধ্যে, 155 জি, ধারায় বলা আছে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে 60 দিনের মধ্যে, জি। আর 157 বলা আছে খারলাসির বিরুদ্ধে আপিল 6 মাস। এটা আলাদা যে বিষয়। ওটা আলাদা, ওটা তো যাই না। না ঠিক আছে স্যার, ওইটা তো আমি যাচ্ছি না। আর ওকে ওই যে, স্যার। আচ্ছা, এতটুকুই থাকেন তাহলে। এখন তাহলে আপিল ও রিভিশন এই দুইটা জিনিস নিষ্পত্তি করতে হবে কতদিনের মধ্যে? এটার জন্য আমার একটা সুনির্দিষ্ট আইন আছে, সেটা হচ্ছে 442-এর ক। যান সবাই। 90 দিনের মধ্যে নিষ্পত্তি করবে। 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আপিল ও রিভিশন 442-এর ক ধারা অনুযায়ী মামলা শেষ করতে হবে। এটা কিন্তু তামাদি না, এই কথাটা বুঝেন। ওই 60 দিন, 60 দিনের কোনো ফ্যাকরা কিন্তু এখানে নাই। এটা আলাদা করে বলছে মামলাটা নিষ্পত্তি করতে হবে এতদিনের মধ্যে। কথাটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে স্যার পারছি। জি, আইনের মধ্যেই বলে দিছে যে স্যার এটা এটা হলো 90 মামলার দিনের মধ্যে। মামলা নিষ্পত্তি করার জন্য 90 দিনের মধ্যে তাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে আপনি রেস্ট্রিকশন দিয়ে মামলাটা দিয়েছে, 90 দিনের, মধ্যে 90 শেষ দিনের করবেন, মধ্যে শেষ কমপ্লিট। করবেন। এটা কিন্তু এটা শেষ করতে বলছে, হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি প্রভিশন না কিন্তু। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা কি, এটা কি শ্যাল নাকি মে? মে। মেসে। মে না, পড়েন ভালো করে, মে স্যার। ইংলিশটা পড়েন। শ্যাল হবে, শ্যাল হবে। এই যে স্যার, তিন তিন নাম্বারে বলা আছে, 3 নাম্বারে ইংলিশের লাস্টের হ্যাঁ দিকে সেল, শ্যাল হবে। সেল দি শ্যাল সেল এন দিছে, শ্যাল মানে ডিসপোজ। এটা 90 দিন, মানে 90 দিনের মধ্যে শেষ করতে হবে, এটা শ্যাল। কিন্তু বাস্তবতা, বাস্তবতা এটার কোনো ধারে কাছেও না, এটা মাথায় রেখে, বাস্তবতা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যেহেতু আইন পড়তেছি, আইনে যা আছে আমরা তাই পড়বো। ওকে, এটা কি শ্যাল, তার মানে 90 দিনের মধ্যে আপিল অথবা রিভিশন মামলা কি করতে হবে? শেষ করতে হবে। শেষ করতে শেষ হবে। করতে হবে। এখন এই যে 90 দিন, এটা কি কার্য দিবস, ওয়ার্কিং ডেজ, নাকি এটা কি নর্মাল কার্য ডেজ? দিবস, কার্য দিবস কার্য, দিন কার্য অনুযায়ী। দিবস কিভাবে হিসাব করবেন? ওয়ার্কিং ডেজ এটা কিভাবে হিসাব করবেন? স্যার ওই যে যে নোটিশ, ছুটির দিন বাদ ছাড়া, দিলে যেদিন ছুটির থেকে দিন ছাড়া। যেদিন থেকে স্যার রিভিশনটা নোটিশ জারি হবে যে তারিখ, সেই বদল তারিখ দিন ছাড়া। মানে কার্য দিবসটা কিভাবে হিসাব করবেন? 5 ডেজ। সরকারি ছুটির দিন সরকারি যে কয়দিন? রুলস গুলো তো বাদ দিলে তারপরে হচ্ছে কার্য সপ্তাহে দিবস করা সপ্তাহে হবে। 5 দিন স্যার। 5 দিন, তাহলে রাইট। এই বকুল বলেন, রিভিশন কিসের প্রশ্নে করা হয়? আইনের প্রশ্নে নাকি ঘটনাগত প্রশ্নে? আইনের প্রশ্নে স্যার, আর ঘটনা প্রশ্ন না, আইনের প্রশ্নে। আচ্ছা, আপিল হয় আর ঘটনার প্রশ্নে, আর রিভিশন হয় আইনের প্রশ্নে। কি আপিল হয় কি প্রশ্নে?
বকুল, আপিল হয় ঘটনার প্রশ্নে আর রিভিশন হয় আইনের প্রশ্ন। আমি কি এভাবে পড়াইছি বকুল? না আপিল স্যার, হয় দুইটাই তো দুইটাই, আপিল হয় দুইটাই, দুইটাই আর আইনের প্রশ্ন, রিভিশন দুইটাই আইনের প্রশ্ন, দুইটাই আইনের প্রশ্ন কি? স্যার। স্যার আপিল হয় আইন ঘটনা দুইটা প্রশ্নেই। জি, দুইটার প্রশ্ন, হ্যাঁ। আর রিভিশন হ্যাঁ, হয় শুধু আর আইনের প্রশ্নে। আইনের শুধু প্রশ্নে। আইনের প্রশ্ন, আর হ্যাঁ। কোনো কনফিউশন লাগাবেন না মেহেরবানি করে, আর কোনো কনফিউশন লাগাবেন না মেহেরবানি করে। ওকে, ভেরি গুড। এখন অতিরিক্ত দায়রা আদালতের রিভিশন ক্ষমতা সিভিলে কোন ধারায় বলা আছে? 115(3) স্যার, 115(3). 115(3) স্যার, 115(3). 115(3). হ্যাঁ, ভেরি গুড। হাইকোর্টের সিভিলের রিভিশন ক্ষমতা, প্রথমবারের যে রিভিশন ক্ষমতা, ডাইরেক্ট রিভিশন ক্ষমতা কোন ধারায় বলা আছে? 115(1) 115(1) এক এক একশো স্যার। 15 নাকি? সিভিলের মধ্যে দ্বিতীয় রিভিশনের ক্ষমতা, সিভিলে দ্বিতীয় রিভিশনের ক্ষমতা কোন ধারায় বলা আছে? 115(4) 115(4) ভেরি স্যার। গুড। ফৌজদারিতে রিভিশনে যদি কোনো কোর্ট সিদ্ধান্ত দিয়ে দেয়, সেটা কি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি অস্থায়ী সিদ্ধান্ত? চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত স্যার। সিদ্ধান্ত স্যার, চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এটা কোথায় বলা আছে? এটা স্যার হলো 39-এর(ক)(2) উপবিধিতে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দায়রা আদালতের ক্ষমতা তো ওখানে বলা আছে, ভেরি গুড। আচ্ছা, যদি আপিল করার সুযোগ ছিল, আপিল করেন নাই, তাহলে রিভিশন করবেন নাকি অন্য কিছু করবেন? কোনো কিছুই করা যাবে রিভিশনও না করা স্যার। যাবে না, কোনো কিছুই করা যাবে না, রিভিশনও করা যাবে না। এটা করা যাবে, 439-এর কোনো 6 কিছু করা ও যাবে না, কোনো কিছু করা যাবে না, এটা বলা যাবে না, এটা কোয়াশমেন্ট করা যাবে। এটা এটা অ্যান্সারটা দিয়ে দিই, আপনাদের আবার ব্রেনের মধ্যে একটা খটকা লাগবে। স্যার আমার তো রিভিশন, আপিল করার সুযোগ ছিল কিন্তু আপিল করেন নাই। তাহলে রিভিশনও করা যাবে না, তাহলে আচ্ছা, করা যাবে না, ঠিক রিভিশনও আছে। করা যাবে না। আচ্ছা, রিভিশনের সিদ্ধান্ত তাহলে কি? রিভিশন করা যাবে না স্যার। রিভিশনে একবার যে সিদ্ধান্ত দিবে, এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত না? বলছেন তো এটাই একবার। চূড়ান্ত স্যার। চূড়ান্ত এটাই শোনা, চূড়ান্ত। জি, চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। স্যার। আচ্ছা, রিভিশন এবং আপিল দুইটার মামলা শেষ করতে হবে কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 এই দিন স্যার, নব- 90 কার্য এই দিবস। এই 90 দিনটা কোন দিবস হিসেবে? এটা কি কার্য দিবস নাকি এমনি দিবস? কার্য কার্য দিবস দিবস। স্যার। কার্য দিবস। রিভিশন কোর্টে উকিলের বক্তব্য শুনতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা আছে? এটা কোন ধরনের ক্ষমতা? এটা কি বাধ্যতামূলক নাকি বিবেচনামূলক? শুনতেই হবে নাকি? বিবেচনামূলক বিবেচনামূলক, ক্ষমতা স্যার। বিবেচনামূলক বিবেচনামূলক স্যার, ক্ষমতা। কোন ধারায় বিবেচনামূলক। বলা আছে? 440 স্যার। 40 স্যার। আচ্ছা, 40। খালাসকে, রিভিশন কোর্ট খালাসকে দণ্ডে রূপান্তর করতে পারবে কিনা? পারবে না স্যার, পারবে না স্যার। এটা রিভিশন কোর্ট 439-এর 4 বিধিতে আছে। রিভিশন কোর্ট দণ্ড বাড়াইতে পারবে নাকি পারবে না? বাড়াতে পারবে, পারবে কোনটা? স্যার। পারবে স্যার, বাড়াতে পারবে। এটা একে কোনটা? আছে স্যার, একে 439-এর একে। একে আচ্ছা, আছে, ভেরি হ্যাঁ। গুড, ভেরি গুড। যদি রিভিশন কোর্ট যদি কোনো অভিমতের ক্ষেত্রে সমানভাবে বিভক্ত হয়, তাহলে মামলাটা কিভাবে সে নিষ্পত্তি করবে, কোন পদ্ধতিতে? ওই যে 429 ধারা 429 মোতাবেক ধারা স্যার, অনুযায়ী, এই তৃতীয় 429 ধারা বিচারকের মোতাবেক। উপর দায়িত্ব দিয়ে। ওকে। প্রসেস ফি না দিলে নালিশ খারিজ করতে পারে ম্যাজিস্ট্রেট, কোন আইনে বলা আছে? 204। 204(3) উপবিধিতে। ভেরি 204-এর গুড। 3। যদি ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে, কয়টা কারণে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে? 3টা স্যার। তিনটি ভেরি গুড। কারণে। আচ্ছা, আহ, নিম্ন আদালত নথি তলব করতে পারে, নথি তলবের কারণ কয়টা? 3টা স্যার। তিনটা স্যার, কি কি? তিনটা স্যার। নির্ভুলতা, সন্তুষ্টতা, বৈধতা, নির্ভুলতা, যৌক্তিকতা। বৈধতা, যৌক্তিকতা। অর্থদণ্ডের বিরুদ্ধে ফৌজদারি আপিল অভিযুক্ত আপিলকারীর
মৃত্যুতে, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিলকারীর মৃত্যুতে উক্ত আপিল পণ্ড হবে নাকি হবে না? হবে না স্যার। হবে না অর্থদণ্ড স্যার। হলে পণ্ড হবে না। অর্থদণ্ড হইলে পণ্ড হবে না। হবে না। হবে না। হবে না। আপিল সামারিলি রিজেক্ট করতে পারে কোন ধারা অনুযায়ী? আপিল সামারিলি রিজেক্ট করতে পারে স্যার 431 ধারাতে। কি? এটা তো পণ্ড হওয়া। 431 ধারাতে বলছে না আপিল বাতিল। ও আচ্ছা। আপিল সামারিলি রিজেক্ট করতে পারে, সংক্ষিপ্তভাবে আপিল খারিজ করে দিতে পারে। জি স্যার। 421 স্যার। হ্যাঁ,